অনুপ্রবেশকে, সেটা বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান থেকে আসা হোক, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি যারা এসেছেন না কেন তারা আবেদন করতে পারবে। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই আইনের আওতায় পড়বেন না। এখন তো ধরেন মুসলিম বিদ্বেষ বিজেপির বা ধরেন হিন্দু উগ্রবাদ বা জাতীয়তাবাদ যে বিষয়টি সামনে আমরা যেভাবে আনি না কেন, সেটা তো একটা প্রসঙ্গ আছেই। কিন্তু আপনি যে আলোচনাটাকে এনেছিলেন যে কেন এই পর্যায়ে সম্পর্কটা গেল, কোন কারণটাকে আপনি বেশি ডিটেক্ট করবেন? সেটা হচ্ছে কি ইউনূস সরকারের আমলটাকেই, যে তারা যে ধরনের বক্তব্য নিয়ে সামনে এসেছিল সেটাই, নাকি শেখ হাসিনার পতনটাও এটা অনেক বড় কারণ? না, আমার কাছে যেটা মনে হয়, দেখুন যে এক ধরনের মানে বেশ কিছু কারণ, একটা কারণ নয়, তবে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে ইন্টারিম রেজিমের সময় বেশ কিছু পাবলিক রেটরিক তৈরি করা হয়েছিল, যেগুলো ধরেন সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান, সেটা ইন্টারিম হোক আর আপনার ডেমোক্রেটিক ওয়েতে হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে গিয়ে আপনি আপনার রাষ্ট্রকে যখন রিপ্রেজেন্ট করেন তখন আপনার শব্দচয়ন, আপনার ভাষা, আপনার ল্যাঙ্গুয়েজ, সেগুলো খুবই সিগনিফিক্যান্ট। তো সেই সময় কিন্তু অনাকাঙ্ক্ষিত বেশ কিছু শব্দচয়ন বা বাক্য বিনিময়, এবং ইভেন ঢাকাতে টিল টুডে এখনও কিন্তু এই ধরনের একটা পাবলিক রেটরিক রয়েছে। অর্থাৎ ধরুন আপনার নেইবার কান্ট্রি বিদ্বেষী কথা বলা, কিংবা তাদেরকে আপনার অযাচিতভাবে আপনি হুমকি দামকি দেয়া, এইগুলোর কিন্তু 5 তারিখে কিন্তু শুরু হয়েছিল। এখন এর পাল্টা নিশ্চয়ই আমার যে নেইবার কান্ট্রি রয়েছে তার যে গভর্নমেন্ট, আপনার এটা কিন্তু ভাইস ভার্সা হয়নি। সেখানকার কিন্তু কোনো সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান কিন্তু সেরকমটা, আমরা কি বক্তব্যটাকে ভেবে নিব নাকি সরকারি পর্যায়ের উলটপালট বক্তব্য, নাকি হ্যাঁ সরকারি না, রাজনৈতিক মাঠে বক্তব্য থাকতে পারে, সেটা আমরা অনেকেই দেখি বিভিন্ন সময় বিভিন্ন সভা সমাবেশে। ইভেন 5 তারিখে আমরা রিটায়ার্ড আর্মি অফিসারদেরও দেখছি, সেটা আমি আমলে নিচ্ছি না। কিন্তু আমি বলতে চাচ্ছি স্টেট রিপ্রেজেন্ট করে যখন ধরুন নরেন্দ্র মোদী যে কথা বলবেন, এবং এখানে তখন যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন তিনি যে কথা বলবেন, সেটা তো আমাদেরকে আমলে নিতে হবে। শুধু আমাদের নয়, সেটা আন্তর্জাতিক দুনিয়া কিংবা বিশ্ববাসী আমলে নেবে। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং বেসিক্যালি। তো এখন সেটার জন্য হচ্ছে গিয়ে বর্তমান সরকারকে পে করতে হচ্ছে, আমার কাছে এটাই মনে হয়। এটা একটা কারণ। এর বাইরে আপনি যেটা বললেন, এবং তাদের আরো কিছু ব্যাপার ছিল, যেমন ধরেন তাদের পলিটিক্যাল, আমার কাছে মনে হয়েছিল তারা কেউ পলিটিক্যাল না, কিন্তু তারা পলিটিক্যালি অ্যামেচার ছিল, এবং তারা আসলে কেউই গভর্নেন্স হ্যান্ডেলিং এর তাদের কারো কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু তাদের মধ্যে এক ধরনের স্ট্র্যাটেজিক্যালি যে কারণে ডেফিসিয়েন্সি ছিল, তারপরেও তারা দেখা গেছে যে আপনার কোনো কারণে অকারণে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলো, কিংবা আমরা যখন দেখলাম যে তারা ক্যাপচার করলো, তখন হচ্ছে গিয়ে কিন্তু এই যে অ্যামেচার যাদেরকে আমি বললাম, এরা কিন্তু হচ্ছে গিয়ে আপনার স্টেট রিপ্রেজেন্ট করছিল, এবং তাদের বিভিন্ন জনের বিভিন্ন সময়ের বক্তব্য, সেটা কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশ হোক, প্রতিবেশী দেশ হোক, কিংবা আপনার রাইভালরি কান্ট্রি হোক, সে তো এটা নোট ডাউন করবে। প্রফেসর রানা, আপনি কিন্তু ধরেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একটা কথা বললেন, আপনি কি মানে শেখ হাসিনার পতনটাকেও কি কোনো গুরুত্বভাবে নিয়ে আসছেন না, যেটাতে ভারত আসলে নাখোশ হতে পারে? এইটা ভারতের নাখোশ হওয়া বা খুশি হওয়ার কোনো বিষয় না, এটা আমি মনে করি। কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এবং এই দেশের স্বাধীনতা যুদ্ধে এবং এই দেশ কতটা ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে শুধু এই দেশ সৃষ্টি না, আমাদের বাংলা ও বাঙালির যে লিগাসি, সেই জায়গাটায় যদি ন্যূনতম কারোর সম্মান থাকে, কোনো রেসপেক্ট থাকে, তাহলে আমি মনে করি যে এই দেশের অভ্যন্তরীণ পলিটিক্যাল বিষয়ে কোন দেশ কি খুশি হলো, কি বেজার হলো, কে নাক গলালো, কে গলালো না, এটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। হ্যাঁ, বাজারে এ ধরনের রেটরিক আছে, কিন্তু আমি এটাই বিশ্বাসী না। আমার কথা হচ্ছে যে আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমার দেশে চেষ্টা তো অনেকেই করে। আপনি মিয়ানমার করছে না, এই যে আপনি রোহিঙ্গাদের কথা বললেন, এরা তো মিয়ানমার থেকে এসেছে। আপনি ইন্ডিয়া করতেছে, আপনার 1971-এ পাকিস্তান করেছে, এখন আপনার তার আবার এই ইন্টারিমের সময় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে। কে করেনি? সকলেই চেষ্টা করেছে, কেউ কম কেউ বেশি। ইভেন এখন যে নিয়ার ফিউচার যে সবচেয়ে বড় যে পলিটিক্যাল আমার মনে হচ্ছে সাউথ এশিয়ায় যে গেম রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এখানকার জিও পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিক, যেটা এখন আপনারা সবাই জানেন। আমার ধারণা যে এটা শুধুমাত্র ফরেন পলিসি যারা পড়ায় কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস তারা জানে তা না। এখন আমি দেখি যেটা এক ধরনের চায়ের দোকানেও এ নিয়ে আলোচনা হয়। কাজে মানুষ এগুলো জানে যে আসলে কারা কোন জায়গা থেকে, কাদের ক্ষমতার উৎস কি, কারা কেন কথা বলছে, কি কথা বলছে ওই সময়, সেগুলো কিন্তু মানুষ আমলে নিয়েছে। এবং আমার মূল কথা হচ্ছে যে এর আগেও ছিল এখনো আছে, কিন্তু সম্পর্কটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে এসে যে জায়গাটায় দাঁড়িয়েছে, যেটা আপনার প্রশ্ন, সেটা হচ্ছে যে হঠাৎ এমন কেন হবে। এখন তো গণতান্ত্রিক সরকার, সেই প্রশ্ন তো আমাদেরও, সেই প্রশ্ন জনগণেরও, কিন্তু সেই কাজটা করে গেছে কে?
আমাকে তো সেই জায়গাটা খুঁজতে গেলে আমাকে ইন্টারিমের কথা বলতে হবে। এবং ওই যে বাঞ্চ অফ পিপল যারা হচ্ছে গিয়ে ওই সময় রাষ্ট্রকে পরিচালনা করেছে, তারা কি করেছে সেটা আমরা বুঝতেছি, আপনারা বুঝতেছেন, দেশের জনগণ বুঝতেছে, এবং আমার ধারণা যে কিছুদিন পরে বিশ্ববাসীও বুঝবে। না, বাংলাদেশের রাজনীতিতে ধরেন ভারত কার্ড, পাকিস্তান কার্ড, আমেরিকা কার্ড নতুন যুক্ত হয়েছে, এগুলো সব সময় চলে। Right. আপনি বলছিলেন না যে রাজনীতিতে যিনি সরকার প্রধান তার বক্তব্য অনেক বেশি ভ্যারি করে বা অনেক বেশি ম্যাটার করে, এবং সেটা তো অফিসিয়াল। Right. কারণ আমরা যখন শুনেছি যে শেখ হাসিনা যখন বলতেন যে ভারতকে যা দিয়েছি আর এত কেউ দিতে পারবে না, বা সেই সময় সরকারি দলের পক্ষ থেকে যে বলা হতো যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যে পর্যায়ে পৌঁছেছে সেই পর্যায়ে কোনো জায়গায় পৌঁছাতে পারবে না, ফলে এখন নিশ্চয়ই সেটা কি কোনোভাবে ম্যাটার করে না যে না, একটা ছিল টেস্টেড ট্রাস্টেড, এখন যারা আসছেন তার টেস্টেড ট্রাস্টেড না, সেটা নিয়েও একটা কথা আছে। সেটা এখন আপনি যেটা বলছেন ট্রাস্ট মিসট্রাস্ট আমি বলবো না, এখানে ট্রাস্ট ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, অর্থাৎ এক ধরনের ডেফিসিট তৈরি হয়েছে। মিসট্রাস্ট ভয়ঙ্কর জিনিস, তাহলে দু রাষ্ট্রের মধ্যে যুদ্ধ অনিবার্য, আমরা কেউই সেটা চাই না। এক ধরনের স্বল্পতা তৈরি হয়েছে। বাট আপনি যেটা বলছিলেন যে ওই সময়ের প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা উজাড় করে দিয়েছি, মানে কিন্তু তারা তো এটাও দাবি করেছেন যে তখন তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা উষ্ণ ছিল। এবং আপনি এই তার সময়ের যে ট্রিটিগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু গত 2 বছর এবং ইন্টারিম গভর্নমেন্টের 1.5 ইয়ার্স, অলমোস্ট 1.6 মান্থ, সরি, তো এই পুরো সময়টা জুড়ে কিন্তু গসিপ ছিল যে কত কি তিনি করেছেন। হ্যাঁ, এবং তৎকালীন সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, খুব সম্ভবত পরে অ্যাডভাইজার হয়েছিলেন, আমি নাম বলতে আগ্রহী না ওনার, তো যে এই ভদ্রলোক বিভিন্ন রকমের গল্প, মানে ফেইরিটেল এসে বলতেন, বিভিন্ন রকমের। কিন্তু আমার কথা হচ্ছে যে ওই সময়ের, আপনার সাথে আমি এইটার জায়গায় একমত যে তৎকালীন প্রাইম মিনিস্টার যে কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে গিয়ে আমলে নেওয়ার মতো না, এবং সেটা আমার কাছে মনে হয় যে রাষ্ট্র কিংবা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চলে যায় সেই কথাগুলো। কিন্তু এটাও ঠিক যে সেই সময় তিনি এই কথাগুলো, তারটাও তো পাবলিক রেটরিক হতে পারে। যদি পাবলিক রেটরিক না হয় তাহলে ওই সময়ের যে ট্রিটিগুলো হয়েছে সেই ট্রিটিগুলো কেন হচ্ছে গিয়ে ইন্টারিম গভর্নমেন্ট আনফোল্ড করলো না? তারা তো সেইটাকে ক্যাপিটাল করেই ক্ষমতায় আসলো। ভারত বিদ্বেষী কার্ড, আপনি যে আপনার ভাষায় যে সেই কার্ডই তো তারা ব্যবহার করলো। তো ব্যবহার যদি সেটাই করে তাহলে উনি কি কি ট্রিটি করেছে আজ পর্যন্ত তারা করলো না? এখন যে একটা পার্লামেন্ট রয়েছে, ডেমোক্রেসি রয়েছে দেশে, এবং আমি মনে করি স্ট্যাবল একটা গভর্নমেন্ট রয়েছে, তো তারা কেন আনফোল্ড করছে না?